ওয়েলকাম স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্পোর্টস ফিজিওলজি সম্বন্ধে আলোচনা করতে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSLSTর পিজি বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসে স্পোর্টস ফিজিওলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পোর্টস ফিজিওলজির এমন একটি টপিকস যেখান থেকে নোটস পাওয়া কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট এবং সেই কারণের জন্য স্পোর্টস ফিজিওলজি সম্বন্ধে এবার আমি আলোচনা করছি, কারণ বেশ কয়েকদিন আমি কিছু ক্লাসিক্যাল পোর্শন নিয়ে আলোচনা করেছি। এবার কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো এসএসসি এক্সামিনেশনের জন্য। যেমন এক্ষেত্রে আমি শুরু করেছি স্পোর্টস ফিজিওলজি, অত্যন্ত আনকমন টপিকস এবং আশা করি এক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প হবে এবং তোমরা ভিডিও পজ করে কিন্তু এই নোটসগুলো তোমরা লিখে নিতে পারো। ওকে, তাহলে দেখো প্রথমেই তোমাদের সিলেবাসে যেটা আছে সেটি হলো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার এবং ফ্যাক্টরস এফেক্টিং ইট। সুতরাং ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার এবং সেই ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে কোন কোন ফ্যাক্টর কন্ট্রোল করে, প্রথমে এই টপিকস নিয়ে আলোচনা করবে এবং এক্ষেত্রে মোট দুটি ক্লাস আমি নেব। সুতরাং ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার এবং ফ্যাক্টরস এফেক্টিং ইটে মোট দুটি ক্লাস থাকবে। ওকে, তো প্রথমে বলে দিই যে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার মানে কি। আমরা অনেক সময় বলি না যে বিভিন্ন অ্যাথলেটস মানে যারা অ্যাথলেটিক্স হয় তো কারোর প্রচুর দম বেশি এবং কারো কম। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, কেউ খুব সহজেই হাঁফিয়ে যায় এবং কেউ কিন্তু খুব সহজেই হাঁফিয়ে যায় না। ধরা যাক কেউ কোনো স্প্রিন্ট করছে, কেউ দৌড়াচ্ছে, তাহলে যে খুব সহজে হাঁফিয়ে যায় তার কিন্তু ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু কম। ওকে, সুতরাং এক্ষেত্রে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার মানে অক্সিজেন কনজামশনের যে এবিলিটি। সুতরাং যে খুব ভালো অ্যাথলেটস হয়, অর্থাৎ যে খুব মানে অত্যন্ত ট্রেন্ড যে অ্যাথলেটস হয়, সে কী করে, সে খুব সহজেই কিন্তু অক্সিজেনকে কনজিউম করতে পারে এবং সেই জন্যই বলা হয়েছে যে তার ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু অনেক বেশি হয়। কিন্তু যারা নন ট্রেন্ড নর্মাল যে সমস্ত মানুষ, তারা যদি কোনো স্প্রিন্টিং তারা যদি করে তাহলে সেক্ষেত্রে তারা খুব সহজেই হাঁফিয়ে যায়, তার মানে তারা কিন্তু অত দ্রুত অক্সিজেনকে কনজিউম করতে পারে না। সুতরাং ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার মানে এটাই, যখন আমরা কোনো হার্ড ওয়ার্ক করব, যখন খুব অনেক বেশি যখন আমরা পরিশ্রম করব, তখন আমরা যে পরিমাণ অক্সিজেনকে কনজিউম করব, কেউ হয়তো বেশি করতে পারে, তাহলে যে বেশি অক্সিজেন কনজিউম করবে সে মানে কম হাঁফিয়ে যাবে এবং যে কম অক্সিজেন কনজিউম করবে সে খুব তাড়াতাড়ি হাঁফিয়ে যাবে। ওকে, সুতরাং এই যে ঘটনা, অর্থাৎ কোনো হার্ড ওয়ার্কিংয়ের সময় আমরা যে পরিমাণ ম্যাক্সিমাম অক্সিজেন আমরা কনজিউম করি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই লেভেলের পরিমাণ কিন্তু ডিফারেন্ট। তো একেই আমরা বলবো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। সুতরাং ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিভাবে কন্ট্রোলড হয়, হার্ট রেট কিভাবে সেগুলোকে কন্ট্রোল করে, এগুলো বুঝতে গেলে আমাদের কিছু টার্ম সম্বন্ধে জানতে হবে। এক্ষেত্রে আমি কিছু শব্দ বলবো, সেটা হলো যখন আমরা এক্সারসাইজ করি বা যখন আমরা কোনো খেলাধুলা করি তখন কেন আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়, সেটা প্রথমে তোমাদেরকে বুঝতে হবে। তারপরে যেটা বুঝতে হবে সেটি হলো অক্সিজেন রিকোয়ারমেন্ট, অর্থাৎ অক্সিজেনের প্রয়োজনীয়তা কি এবং অক্সিজেন কনজামশন কি। সুতরাং আজকে আমরা মোটামুটিভাবে এই তিনটে টপিকস নিয়ে আলোচনা করব। ইন এক্সারসাইজ বোথ রেট অ্যান্ড দ্য ডেপথ অফ রেসপিরেশন ইনক্রিজ। অর্থাৎ আমরা যখন কোনো এক্সারসাইজ করি তখন আমাদের রেট অফ রেসপিরেশন মানে খুব দ্রুত, ধরা যাক এই যে খুব দ্রুত আমরা অক্সিজেন নিচ্ছি, এবং ডেপথ এটাকে বলা হচ্ছে ডেপথ। সুতরাং অক্সিজেন রেট যেমন বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে ডেপথও কিন্তু বেড়ে যায়। তাহলে ডিউরিং এক্সারসাইজ দ্য বোথ রেট অ্যান্ড দ্য ডেপথ অফ রেসপিরেশন ইনক্রিজ এবং অক্সিজেন আপটেক অর দ্য ভলিউম অফ অক্সিজেন ইউটিলাইজেশন বাই দ্য বডি ইজ অলসো ইনক্রিজ। সুতরাং যখন আমরা কোনো এক্সারসাইজ করি তখন কি হয়, তখন অক্সিজেন আপটেকের পরিমাণও কিন্তু বেড়ে যায়। অর্থাৎ যত আমরা অক্সিজেন দেখবে যে আমাদের রেসপিরেটরি রেট যেহেতু দ্রুত বেড়ে যায়, সেই জন্য আমরা অনেক বেশি পরিমাণে অক্সিজেন আপটেক করি বা অক্সিজেন আমরা অনেক বেশি পরিমাণে গ্রহণ করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেহও কিন্তু অনেক বেশি পরিমাণে অক্সিজেন ইউটিলাইজ করে। ওকে, একেই আমরা বলবো অক্সিজেন আপটেক। সুতরাং অক্সিজেন আপটেক অর দ্য ভলিউম অফ অক্সিজেন ইউটিলাইজেশন বাই দ্য বডি ইজ ইনক্রিজ। তো এটাকে আমরা যেভাবে আমরা এটাকে ডিনোট করবো অ্যাকচুয়ালি, সুতরাং অক্সিজেন আপটেককে যে প্যারামিটার দিয়ে ডিনোট করা হয় সেটা হলো VO2। সুতরাং অক্সিজেন আপটেক এক্ষেত্রে ইনক্রিজ করবে। অ্যাট রেস্ট অর্থাৎ নর্মাল রেস্টিং কন্ডিশনে অক্সিজেন আপটেক কত হবে, 0.25 লিটার পার মিনিট। সুতরাং একজন মানুষ যে রেস্টিং কন্ডিশনে আছে সে নর্মালি এই যে অক্সিজেন নিচ্ছে এবং এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, সুতরাং এই যে অক্সিজেন আপটেক তার পরিমাণ 0.25 লিটার পার মিনিট। কিন্তু ডিউরিং এক্সারসাইজ অর্থাৎ কোনো মানুষের এক্সারসাইজ মানে সে ম্যাক্সিমাম কি পরিমাণ হার্ড ওয়ার্ক করছে সেটাই হলো এক্সারসাইজ, কিন্তু ডিউরিং এক্সারসাইজ এই পরিমাণ কিন্তু 4 লিটার পার মিনিট হয়ে যায়।
তাহলে নর্মাল কন্ডিশনে আমরা যে পরিমাণ অক্সিজেন নেই, কিন্তু যখন আমরা এক্সারসাইজ করি সেই অক্সিজেন নেওয়ার পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায়, বা আমাদের বডি যখন আমরা এক্সারসাইজ করব তখন বডি কিন্তু অক্সিজেন ইউটিলাইজেশনের ক্ষমতা অনেকটা বেড়ে যায়। তাহলে নর্মাল ক্ষেত্রে এর পরিমাণ সেটি হলো VO2 এর পরিমাণ 0.25 লিটার পার মিনিট, এবং ডিউরিং এক্সারসাইজ দিস ইজ 4 লিটার পার মিনিট। এবং যখন আমরা এক্সারসাইজ করি তখন কেন আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়? দেখো, এক্সপ্লেনেশন অফ দ্য রেসপিরেটরি চেঞ্জেস ডিউরিং এক্সারসাইজ, কিছু পয়েন্ট আমি লিখেছি। মুভমেন্ট অফ দ্য জয়েন্টস, এবং তারপরে রিফ্লেক্স বেড়ে যায় এবং রেসপিরেশন বেড়ে যায়। সুতরাং আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের যে বিভিন্ন জয়েন্টস আছে, অর্থাৎ তুমি ধরা যাক ছুটছো বা তুমি রানিং করছো, তখন কি হবে, তোমার মধ্যে যে জয়েন্টস আছে সেই জয়েন্টসের মুভমেন্ট তখন বেড়ে যায়, এবং তার ফলে রেসপিরেশনের যে রিফ্লেক্স বা আমাদের দেহেতে যে রিফ্লেক্স অ্যাকশন সেটা বেড়ে যায়, এবং তার ফলেই কিন্তু রেসপিরেশন বেড়ে যায়। এবং ডিউরিং এক্সারসাইজ দ্য সিম্প্যাথেটিক স্টিমুলেশন, অর্থাৎ আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, এবং তার ফলে অ্যাক্টিভেট দ্য ক্যারোটিড বডি, এবং তার ফলে ক্যারোটিড বডি সক্রিয় হয়ে যায়, এবং সেই কারণের জন্য আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। এর সাথে সাথে আমরা যখন এক্সারসাইজ করি তখন ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেট হয়, অর্থাৎ আমরা জানি যে পেশিতে প্রচুর অতিরিক্ত পরিশ্রম করলে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, সুতরাং ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেট হয় এবং তার ফলে ব্লাড পিএইচ কমে যায়। যেহেতু অ্যাসিড এক্ষেত্রে অ্যাকুমুলেট হচ্ছে, অবভিয়াসলি ব্লাড পিএইচ তখন কমে যাবে, এবং ব্লাড পিএইচ যদি কমে যায় তাহলে আমাদের রেসপিরেটরি রেট কিন্তু বেড়ে যাবে। এবং যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের মেটাবলিক রেট তখন বেড়ে যায়, অর্থাৎ আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়, এবং বডি টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে রেসপিরেটরি রেটও কিন্তু বেড়ে যায়। সুতরাং এগুলো হলো কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টস। সুতরাং আমরা যখন এক্সারসাইজ করি আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন কারণের জন্য আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। এর সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট বলি, আর্টারিয়াল পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার এবং আর্টারিয়াল পার্সিয়াল অক্সিজেন প্রেশার ডু নট চেঞ্জ। ওকে, অর্থাৎ যখন আমরা এক্সারসাইজ করব তখন ধমনীতে কার্বন ডাইঅক্সাইডের যে পার্শ্বচাপ এবং অক্সিজেনের যে পার্শ্বচাপ সেটি কিন্তু পরিবর্তিত হয় না, কিন্তু ভেনাস পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার ইনক্রিজ এবং ভেনাস পার্সিয়াল অক্সিজেন প্রেশার তখন ডিক্রিজ করে যায়। এই রকম যদি কন্ডিশন হয় তখন হাইপার ভেন্টিলেশন হয়, অর্থাৎ আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। এবং এক্সারসাইজের জন্য হাইপার ভেন্টিলেশন কেন প্রয়োজন? কারণ হাইপার ভেন্টিলেশন রিমুভ মোর কার্বন ডাইঅক্সাইড। যখন আমরা এক্সারসাইজ করি দেহতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং সেই কারণের জন্য রেসপিরেটরি রেট যদি বেড়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণে আমাদের দেহ থেকে রিমুভ হবে এবং সাপ্লাই মোর অক্সিজেন, এবং তখন কিন্তু অনেক বেশি অক্সিজেন আমাদের দেহতে সাপ্লাই হবে। তাহলে এখন পর্যন্ত আমরা যে বিষয় দেখলাম যে যখন আমরা এক্সারসাইজ করি সেই সময় আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। এর কারণটা হচ্ছে তখন আমাদের বডিতে অক্সিজেন ইউটিলাইজেশনের পরিমাণ বেড়ে যায়, এবং সেই চাহিদাকে পূরণ করার জন্য আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। হাইপার ভেন্টিলেশন যদি হয় তাহলে অনেক বেশি পরিমাণে অক্সিজেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে। এবং কোন কোন কারণের জন্য এই রেসপিরেটরি রেট বেড়ে যায়? মুভমেন্ট অফ জয়েন্টস, সিম্প্যাথেটিক স্টিমুলেশন, ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন, ইনক্রিজ অফ দ্য বডি টেম্পারেচার, এবং তার সঙ্গে সঙ্গে ভেনাস পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার ইনক্রিজ করে এবং পার্সিয়াল অক্সিজেন প্রেশার ডিক্রিজ করে, এবং সেই কারণের জন্যই আমাদের রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায়। এবারে দেখো, দুটো ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম আমি তোমাদেরকে বলবো। একটি হলো অক্সিজেন, এক্ষেত্রে অক্সিজেন রিকোয়ারমেন্ট, ওকে, এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন কনজামশন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি শব্দ। তো অক্সিজেন রিকোয়ারমেন্ট ইনক্রিজেস উইথ এক্সারসাইজ। যত আমরা এক্সারসাইজ করব তত কিন্তু আমাদের দেহতে অক্সিজেনের চাহিদা কিন্তু অনেক বেশি তৈরি হবে। অ্যাকচুয়ালি মোর সিভিয়ার এক্সারসাইজ, যত আমরা বেশি এক্সারসাইজ করব তত অক্সিজেন রিকোয়ারমেন্ট তত কিন্তু বেড়ে যাবে। এবং বিজ্ঞানী এভি হিল একটি ক্যালকুলেশন করেছেন। কীরকম ক্যালকুলেশন? তিনি বলছেন যে কোনো একটি পার্টিকুলার ইভেন্টের জন্য, অর্থাৎ যে কোনো খেলাধুলার যে কোনো একটা ইভেন্ট, যদি আমরা স্প্রিন্টিং ধরি, লং জাম্প, হাই জাম্প, অথবা যা কিছু ইভেন্টের জন্য, ফুটবল, যে কোনো ইভেন্টের জন্য একটা পার্টিকুলার সময়ে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন অবশ্যই আমাদের দেহতে প্রয়োজন হয়। এবং এভিএল বলছেন কোনো একটি পার্টিকুলার স্পোর্টসের জন্য আমাদের দেহ সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আমাদের দেহতে প্রয়োজন হয়। তো এটাকেই আমরা বলবো অক্সিজেন রিকোয়ারমেন্ট। যেমন ইন এ স্প্রিন্ট
লাস্টিং ফর হাফ মিনিট। এবি হিল বলছেন যে কোনো একটি দৌড় প্রতিযোগিতা যেটা হাফ মিনিটের মধ্যে যেটা কমপ্লিট করতে হবে, তো সেক্ষেত্রে অক্সিজেন রিকোয়ারমেন্ট তাহলে কি হবে, আমাদের দেহ কি পরিমাণ অক্সিজেন পাবে একটা ক্যালকুলেশন যদি দেখি, তাহলে কোনো একটা স্প্রিন্টিংয়ের জন্য যেটা 1 মিনিট হয়, তো তার জন্য যদি 20 লিটার অক্সিজেন লাগে, তাহলে সেই স্প্রিন্টিং প্রতিযোগিতা যদি হাফ মিনিটের হয়, তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি 10 লিটার পার মিনিট আমাদের অক্সিজেন লাগবে আমাদের দেহতে। ওকে, সুতরাং এক্ষেত্রে অক্সিজেনের যে ডিম্যান্ড তৈরি হবে হাফ মিনিট পিরিয়ড এক্সারসাইজ ডিম্যান্ড দ্য 10 লিটার অফ অক্সিজেন, সুতরাং একেই আমরা বলবো অক্সিজেন রিকোয়ারমেন্ট। সুতরাং বিভিন্ন ইভেন্টের জন্য এই অক্সিজেন রিকোয়ারমেন্ট কিন্তু বিভিন্ন হয়, এবং এক্ষেত্রে আমরা যে এক্সাম্পল নিলাম একটা স্প্রিন্টিং ইভেন্ট, যদি 1 মিনিটে যদি 20 লিটার অক্সিজেন যদি ডিম্যান্ড হয় আমাদের দেহতে, যদি চাহিদা তৈরি হয়, তাহলে হাফ মিনিট যদি স্প্রিন্টিং হয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে 10 লিটার অক্সিজেনের প্রয়োজন হবে সেই হাফ মিনিটে। এইবার দেখো অক্সিজেন কনজাম্পশন তাহলে কাকে বলবো, সুতরাং is the volume of oxygen that has been consumed actually during exercise. So this term is very very important. তাহলে কোনো একটা পার্টিকুলার ইভেন্টের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন লাগে, কিন্তু কোনো একজন অ্যাথলেটস সে যখন এক্সারসাইজে সে যখন ইনভলভ হয়ে আছে, সেই সময় সে যে পরিমাণ অক্সিজেন সে গ্রহণ করছে তার রেসপিরেশন অনুযায়ী, অর্থাৎ তার ক্যাপাবিলিটি অনুযায়ী, তার এবিলিটি অনুযায়ী সে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে তাকেই আমরা বলবো অক্সিজেন কনজাম্পশন। সুতরাং নো ম্যাটার দ্য রিকোয়ারমেন্ট ইজ, অর্থাৎ রিকোয়ারমেন্ট কী হবে সেই খেলায় রিকোয়ারমেন্ট কী হবে সেটা দেখার দরকার নেই, কিন্তু একজন অ্যাথলেটস কোনো একটি পার্টিকুলার খেলাতে কী পরিমাণ অক্সিজেন সেই খেলাধুলার সময় সে গ্রহণ করছে, তো তাকেই আমরা বলবো অক্সিজেন কনজাম্পশন। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভব এক্সাম্পল, তাহলে আমি যে অ্যাভব যে এক্সাম্পল দিয়েছি সেই এক্সাম্পলে কোনো একটি স্প্রিন্টিংয়ের সময় যদি হাফ মিনিট যদি সেই স্প্রিন্টিং পিরিয়ড হয়, 10 লিটার যদি অক্সিজেন এক্ষেত্রে লাগে, তাহলে কোনো একজন অ্যাথলেটস, ধরো যাক 5 জন সেক্ষেত্রে অংশ নিয়েছে, তো সেই 5 জনের মধ্যে প্রথমজন কী পরিমাণ অক্সিজেন নিল, দ্বিতীয়জন কী পরিমাণ অক্সিজেন নিল, তৃতীয়জন, চতুর্থজন, পঞ্চমজন, সুতরাং তারা সেই খেলার সময় কী পরিমাণ অক্সিজেন নিচ্ছে, তো সেটাই হলো অক্সিজেন কনজাম্পশন। প্রত্যেকের জন্য রিকোয়ারমেন্ট কিন্তু 10 লিটার, কিন্তু অ্যাথলেটস টু অ্যাথলেটস সেক্ষেত্রে ভ্যারি করছে, অর্থাৎ প্রথম অ্যাথলেটস কত নিল, সেকেন্ড অ্যাথলেটস কত নিল সেটা। সুতরাং এই খেলার সময় যে যত বেশি পরিমাণে অক্সিজেন নিতে পারবে, যে ধরা যাক ফার্স্ট হয়েছে সে হয়তো ওই হাফ মিনিটে হয়তো 5 লিটার অক্সিজেন নিয়েছে। ওকে, সুতরাং এই যে অক্সিজেন সে ম্যাক্সিমাম যে নিয়েছে, যে সেকেন্ড হয়েছে সে হয়তো 4 লিটার অক্সিজেন নিয়েছে, তাহলে যে ফার্স্ট হয়েছে তাহলে তার ক্ষেত্রে ডেফিসিট হয়ে যাচ্ছে অলরেডি 5 লিটার। সুতরাং সে খেলার পরেও সে কিন্তু হাঁফাবে, মানে কি তার হাইপার ভেন্টিলেশন হবে, এবং যে পরিমাণ অক্সিজেনের চাহিদা সে কিন্তু খেলার সময় নিয়েছে 5 লিটার, কিন্তু সেই চাহিদাটা সে পরবর্তী ছোটার পরে দেখবে যে অনেক সময় আমরা হাঁফিয়ে যাই। সুতরাং যে কোনো অ্যাথলেটসের ক্ষেত্রেও সেটা হয়, যে কোনো অ্যাথলেটসের ক্ষেত্রেও ছোটার পরে সে কিন্তু হাঁফিয়ে যায়। এর কারণটা হচ্ছে যে পরিমাণ রিকোয়ারমেন্ট তার তৈরি হয়েছে এবং খেলার সময় সে যে পরিমাণ অক্সিজেন নিচ্ছে সেটা মাইনাস করলেই তাহলে সেই এক্সট্রা অক্সিজেন তার ডিম্যান্ড তৈরি হয়, এবং সেই ডিম্যান্ড সে হাইপার ভেন্টিলেশনের মধ্য দিয়ে সেই ডিম্যান্ডকে পূরণ করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ এক্সাম্পল, ইফ অক্সিজেন কনজাম্পশন ইজ 4 লিটার পার মিনিট অর দ্য 2 লিটার ইন হাফ মিনিট, তাহলে ডেফিসিয়েন্সি কত হবে 8 লিটার। সুতরাং দেখো সমস্ত অ্যাথলেটসের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো অ্যাথলেটস যারা হাফ মিনিট স্প্রিন্টিংয়ে যারা অংশ নিয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যখন সে স্টার্ট করছে, তারপরে স্প্রিন্ট করছে এবং সবশেষে সে যখন এন্ড করছে, তখন অক্সিজেন রিকোয়ারমেন্ট কত হচ্ছে 10 লিটার। অর্থাৎ এই হার্ড ওয়ার্কের ফলে তার দেহতে অক্সিজেনের চাহিদা তৈরি হলো। কত পরিমাণ অক্সিজেনের চাহিদা তৈরি হলো, এক্ষেত্রে 10 লিটার অক্সিজেনের চাহিদা তৈরি হলো। এবার আমরা ম্যান টু ম্যান এবার আমরা দেখব যে এক্ষেত্রে কে কী পরিমাণ অক্সিজেন কনজিউম করলো। তাহলে দেখো প্রথম অ্যাথলেট, সেটি হলো অ্যাথলেটে, সে ছুটলো এবং তার সঙ্গে সঙ্গে ছোটা সে শেষ করলো, এবং এই ছোটার এই সময় অর্থাৎ হাফ মিনিট সময় তার নিশ্চয়ই রেসপিরেশন বন্ধ হয়নি, সে তখন রেসপিরেশন করছে, সে হয়তো 2 লিটার সে তখন অক্সিজেন নিয়ে নিল। ওকে, সুতরাং এক্ষেত্রে ডেফিসিয়েন্সি তাহলে কত হলো 8 লিটার। ওকে, সুতরাং প্রথম অ্যাথলেটসের ক্ষেত্রে ডেফিসিয়েন্সি কত হলো 8 লিটার। কেন? কারণ এই হাফ মিনিট স্প্রিন্টিংয়ের জন্য 10 লিটার অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে, তাহলে প্রথম অ্যাথলেটসের ক্ষেত্রে এটা ডেফিসিয়েন্সি কত হয়ে গেল 8 লিটার। সেকেন্ড যে অ্যাথলেটস, সে হয়তো আরও অনেক বেশি এফিসিয়েন্ট অ্যাথলেটস, সুতরাং সে যখন স্টার্টিং করলো, স্প্রিন্টিং করছে এবং যখন শেষ করলো, তো এই যে সময়, এই হাফ মিনিট সময় ধরে সে অক্সিজেন নিয়েছে 3 লিটার। ওকে,
তাহলে প্রথম ক্ষেত্রে 2 লিটার অক্সিজেন নিয়েছে এবং দ্বিতীয় অ্যাথলেটসে 3 লিটার অক্সিজেন নিয়েছে। সুতরাং দ্বিতীয় অ্যাথলেটসের ক্ষেত্রে এক্ষেত্রে ডেফিসিয়েন্সি কত হচ্ছে 7 লিটার। তাহলে ছোটার পরে এই যে আমরা হাঁফিয়ে যাই, অনেক সময় আমরা হাঁফিয়ে যাই, এর কারণটাই হচ্ছে এটা যে পরিমাণ রিকোয়ারমেন্ট হয় এবং যে পরিমাণ আমরা অক্সিজেন নিই সেটা মাইনাস করে যেটা হয়, সেই ডেফিসিয়েন্সিটা পূরণ করার জন্যই জেনারেলি আমরা হাঁফিয়ে যাই। তাহলে দে রিকোয়ার দ্য হাইপার ভেন্টিলেশন এবং তার ফলে কী হবে, তাদের রেসপিরেটরি রেট অনেক বেড়ে যাবে টু রিকভারি। ওকে, অর্থাৎ এই 10 লিটারের চাহিদা পূরণ করার জন্য একে 8 লিটার অক্সিজেন নিতে হবে এবং একে 7 লিটার অক্সিজেন নিতে হবে। তাহলে এ অনেক বেশি হাঁফিয়ে যাবে, কারণ কি এই অ্যাথলেটস একে অনেক বেশি অক্সিজেন নিতে হচ্ছে। আবার অ্যাথলেটস বি তুলনামূলকভাবে কম হাঁফিয়ে যাবে, অর্থাৎ তার হাইপার ভেন্টিলেশন তুলনামূলকভাবে কম হবে, কারণ খেলতে খেলতেই সে 3 লিটার নিয়ে নিয়েছে। ওকে, বা ছুটতে ছুটতেই সে 3 লিটার নিয়ে নিয়েছে। তাহলে রিকভারি আনটিল এ কনজিউম দ্য 8 লিটার অ্যান্ড দ্য বি কনজিউম 7 লিটার। এক্ষেত্রে অ্যাথলেটস বি এক্ষেত্রে সে এই স্প্রিন্টিংয়ের সময় যে পরিমাণ অক্সিজেন সে নিচ্ছে, অর্থাৎ প্রচণ্ড হার্ড ওয়ার্কিংয়ের সময় সে যে পরিমাণ অক্সিজেন নিচ্ছে, একেই বলা হয় ভি ড্যাশ ও ম্যাক্সিমাম, বা একেই আমরা বলবো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার বা ম্যাক্সিমাম, এক্ষেত্রে আমরা বলবো ম্যাক্সিমাম অক্সিজেন কনজামশান। ওকে, আবার ফের দেখো পার্সন এর ক্ষেত্রে এটা কত হচ্ছে, তাহলে পার্সন এক্ষেত্রে বি এর ক্ষেত্রে মানে অ্যাথলেটস বি এর ক্ষেত্রে এটা হচ্ছে 3 লিটার। আবার দেখো পার্সন এর ক্ষেত্রে এটা তাহলে কত হচ্ছে, তার ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার তাহলে কত হচ্ছে, তার ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার হচ্ছে 2 লিটার। সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অ্যাথলেটস যে বি তার কিন্তু ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু অনেকটাই বেশি। ওকে, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে হোয়াট ইজ ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। এর পরের দিন আমি আরও ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার সম্বন্ধে আলোচনা করব। সুতরাং ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের এটি হলো ফার্স্ট ক্লাস। তো এক্ষেত্রে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করলাম, যখন আমরা এক্সারসাইজ করি তখন কি হয়, তখন আমাদের রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায়। এর কারণ কি, এর কারণ বিভিন্ন জয়েন্টসের মুভমেন্ট হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, ল্যাকটিক অ্যাসিড জমা হয়, বডি টেম্পারেচার বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে ভিনাস পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার বেড়ে যায় এবং অক্সিজেন প্রেসার কমে যায়। এবং এই সময় দেহতে যেহেতু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই জন্য কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করা এবং অক্সিজেনকে গ্রহণ করার জন্যই আমাদের হাইপার ভেন্টিলেশন হয়। এর সাথে সাথে আমরা দেখলাম যে অক্সিজেন রিকোয়ারমেন্ট আমরা কাকে বলবো, যে কোনো হার্ড ওয়ার্কের জন্য অবশ্যই অক্সিজেন লাগে। কোনো একটি স্প্রিন্টিং ইভেন্টের জন্য এক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়েছি যে হাফ মিনিট স্প্রিন্টিং ইভেন্টের জন্য যে 10 লিটার অক্সিজেন লাগছে। সুতরাং যে কোনো কাজ করতে গেলে তো অবশ্যই অক্সিজেন লাগবে, কারণ আমরা জানি যে এয়ারোবিক প্রসেসেই প্রথমত আমাদের দেহতে এটিপি তৈরি হয়, শক্তি তৈরি হয় যে কোনো কাজের জন্য, যেহেতু এনার্জি লাগে। সুতরাং সেই এনার্জিটা তৈরি হবে কোথা থেকে, অক্সিজেন থেকে। তাহলে হার্ড ওয়ার্ক করতে গেলে প্রচুর এটিপি তৈরি করতে হবে, সুতরাং সেক্ষেত্রে অক্সিজেন লাগবে। ধরা যাক কোনো একটি স্প্রিন্টিং ইভেন্টের জন্য 10 লিটার অক্সিজেন তৈরি হচ্ছে, কিন্তু মানে দরকার হচ্ছে, কিন্তু স্প্রিন্টিংয়ের সময় কোনো অ্যাথলেটস যে পরিমাণ অক্সিজেন নিচ্ছে সেটাই হলো কনজামশান। তাহলে এক্ষেত্রে ডিম্যান্ড তৈরি হবে কত বা ডেফিসিয়েন্সি কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি যে এক্সাম্পল দিয়েছি 8 লিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে যে ডেফিসিয়েন্সি সেটা হলো 7 লিটার। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিজেন কনজামশান কত হচ্ছে, প্রথম ক্ষেত্রে প্রথম অ্যাথলেটসের ক্ষেত্রে সে 2 লিটার, অর্থাৎ ছুটতে ছুটতে সে 2 লিটার অক্সিজেন নিচ্ছে, আর সেকেন্ড অ্যাথলেট সে 3 লিটার নিচ্ছে। সুতরাং এটাই হলো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার বা ম্যাক্সিমাম অক্সিজেন কনজামশান। যখন আমরা প্রচণ্ড হার্ড ওয়ার্ক করি, যখন আমরা স্প্রিন্টিং করি, সেই সময় আমরা যে পরিমাণ অক্সিজেন নিই সেটাই হলো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার বা ম্যাক্সিমাম অক্সিজেন কনজামশান। এটা অবশ্যই তোমরা জানো যে ম্যান টু ম্যান ভ্যারি করে। যদি ট্রেনিং নেওয়া হয়, যদি প্রচুর প্র্যাকটিস করা হয়, তাহলে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার আমাদের অনেকটাই বেড়ে যায়। এবং যদি নর্মাল যদি মানুষ হয়, যারা ট্রেনিং নেয় না এবং যারা কোনো প্র্যাকটিস করে না খেলাধুলা, সুতরাং তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু অনেকটাই কম। তাহলে আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পারলে যে খেলাধুলা করলে কেন আমরা হাঁফিয়ে যাই, হাইপার ভেন্টিলেশন কেন হয়, এবং অক্সিজেন কনজামশান কাকে বলে এবং অক্সিজেন রিকোয়ারমেন্ট কাকে বলে, এবং অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কাকে বলে। পরের দিন ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের ভ্যালু বিভিন্ন মানুষের ক্ষেত্রে কীরকম হবে এবং তার সঙ্গে সঙ্গে কোন ফ্যাক্টরস এই ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে কন্ট্রোল করে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।